৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি চলছে। কার্যতালিকায় আছে সাকা চৌধুরীর শুনানিও। জীবননাশের হুমকি নিয়েও পুলিশের উপর আস্থা না থাকায় থানায় জিডি করেন না অনেক মানুষ। ফল না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না অধিকার, নানা অজুহাত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। খুঁটি ছাড়াই বিভিন্ন গাছের সঙ্গে তার বেঁধে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। চরম ঝুঁকিতে বরগুনার বৈঠকখাঁচা এলাকার মানুষ, বিদ্যুৎ বিভাগ কিছুই জানে না বলে দাবি। নির্বাচনের হাওয়া বইছে দিনাজপুরের পৌরসভাগুলোতে। নিরপেক্ষতা প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বে বিএনপি ও জাতীয় পার্টি নেতারা। এবং প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার করেছে বেলজিয়াম। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শর্মিন। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। সকাল ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে মুজাহিদের শুনানি শুরু হয়। এ সময় রায় পুনর্বিবেচনার জন্য রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবীরা। মুজাহিদের শুনানির পর সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ৩০ সেপ্টেম্বর সাকা ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন আসামি পক্ষ। পরবর্তীতে শুনানির দিন ১৭ নভেম্বর নির্ধারণ করেন আপিল বিভাগ। গতকাল সাকা চৌধুরীর বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রীর করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেন আদালত। এদিকে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ওই বেঞ্চের কার্যতালিকার ৪ নম্বরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য রাখা হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই মৃত্যুদণ্ডের রায়টি মূলত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন তার আইনজীবীরা। তো গত ২ নভেম্বর মূলত এই আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। এরপরে সেই দিনে মূলত প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ মূলত আজকে শুনানির দিন ধার্য করেছেন। তো আজকে আমরা দেখেছি যে সকাল ৯টা ৫ মিনিটে মূলত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি শুরু হয়েছে এবং এরপরে মূলত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং এরপরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তো আমরা দেখেছি যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যে বুদ্ধিজীবী হত্যার দায়ে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল সেই ফাঁসির দণ্ডের বিপক্ষে কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন যে মুজাহিদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে তার সাজা কমানো হয়, অর্থাৎ যাবজ্জীবন থেকে শুরু করে যে কোনো মেয়াদে সাজার বিষয়টি তারা তুলে ধরছেন। এবং তারা এও বলছেন যে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যে বকচরে যে গণহত্যার কথা বলা হয়েছিল সেখানে সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন সেখানে কিছু বৈপরীত্য রয়েছে এবং সেই বৈপরীত্যগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ ৩৩টি যুক্তি দেখিয়ে মূলত মুজাহিদের আইনজীবীরা তার রায়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ। এছাড়া প্রধান বিচারপতি ছাড়াও মূলত অন্য বিচারপতিরা যারা রয়েছেন, বিচারপতি সৈয়দ নাজমুল আরা সুলতানা রয়েছেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রয়েছেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মূলত নিজামীর রিভিউর শুনানিতে অংশ নিয়েছেন। তো এখন মূলত শুনানি চলছে, আর কিছুক্ষণ পরেই অর্থাৎ ১১টার দিকে হয়তো মধ্যাহ্ন বিরতি দিবে। বিরতি দেওয়ার পরে মূলত আমরা পরবর্তী বিষয়টি জানতে পারবো যে আজকে মূলত মুজাহিদের রিভিউ শুনানি শেষ হবে কিনা। তো মুজাহিদের এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানিকে কেন্দ্র করে মূলত হাইকোর্ট প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে প্রতিটি আদালতের সামনে এবং আপিল বিভাগের সামনে মূলত পুলিশের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল মূলত মুজাহিদের আপিল শুনানির, মুজাহিদের রিভিউ রায়ের পুনর্বিবেচনা শুনানির সর্বশেষ খবর। শাতিলা, উচ্চ আদালত এলাকা থেকে আমাদের ৭১ মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
চলমান নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর ব্লক ব্রেডের পাশাপাশি রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা। রাজধানীর 50টি থানার অধীনে অর্ধশতাধিক তল্লাশি চৌকি বসানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। এক্ষেত্রে মোটর সাইকেল আরোহী ও সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদেরই বেশি তল্লাশি করা হচ্ছে। বিদেশি নাগরিক হত্যা, ব্লগারদের উপর হামলা সহ বিভিন্ন নাশকতায় মোটরসাইকেল ব্যবহৃত হওয়ায় এই যানটির উপর বাড়তি নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এদিকে চট্টগ্রামে 5টি প্রবেশ পথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গতকাল সকাল থেকে দিনভর প্রতিটি পয়েন্টে সন্দেহজনক যানবাহন এবং ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরো জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল থেকে নগরীর প্রবেশ পথ হিসেবে পরিচিত বাকুলিয়ার শাহ আমানত সেতু, পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার শাহ আমানত বিমানবন্দর, বাইজিদের অক্সিজেন মোড়, চাঁদগাঁওয়ের মোহরা কালুরঘাট সেতু এলাকায় অবস্থান নেয় পুলিশ। দিনভর চলে পুলিশের তল্লাশি। আশঙ্কাকে মাথায় রেখে যাতে জনগণ নিরাপদ থাকে, জনগণকে আশ্বস্ত করতে চাই যে পুলিশ আপনাদের পাশে আছে। এই কারণে আমরা তল্লাশি এবং পুলিশ টহল জোরদার করেছি। এসব পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়। সে সাথে তল্লাশি চলে সন্দেহভাজন যানবাহনও। জনগণের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি। আর এই তল্লাশি করতে গিয়ে অনেক সময় অনেক যাত্রীরা একটু হয়রানির শিকার মনে করলেও যাত্রীরাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। এদিকে পুলিশের এই তল্লাশির কারণে সাধারণ যাত্রীরা কিছুটা বিরক্ত হলো। এটিকে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে ইতিবাচক হিসাবেই দেখছেন। আমরা চাই ওনারা আমাদেরকে সহযোগিতা করুক, আমরাও ওনাদেরকে সহযোগিতা করবো যাতে এই চেকআপটা ওনারা করুক। রাস্তাঘাটের তল্লাশিটা খুব ভালো, উদ্যোগটা ভালো হয়েছে। মোটামুটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর জন্য ওরা করতেছে, মোটামুটি ভালো হইতেছে। এর বাইরে নাশকতা এড়াতে প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ব্লক রেড চালিয়ে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক দাবি করেছেন, সারা দেশে চলমান বিশেষ অভিযানে নিরপরাধ কোনো ব্যক্তিকে নয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের। সাম্প্রতিক সময়ে হামলা, দুর্ঘটনায় মারা যাওয়া 14 পুলিশ সদস্যের পরিবারের হাতে গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে 61 লাখ টাকা অনুদান তুলে দেওয়ার পর তিনি কথা বলেন। এ সময় তিনি আলো বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই পুলিশের উপর হামলা চালানো হচ্ছে। ফ্রান্সের প্যারিসে হামলার পর দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে মোবাইলে হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে। আমরা অবশ্যই সতর্ক আছি। আমাদের দেশে হোম গ্রাউন্ড কিছু মিলিটেন্ট গ্রুপ বিভিন্ন সময় কিছু দুর্ঘটনা ঘটিয়েছে। আপনারা জানেন যে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা আরও সেন্সিটাইজ হয়েছি, আরও দায়িত্বশীল হয়েছি, আরও সতর্ক হয়েছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশনা নেই। নির্দেশনা যেটা আছে, যারা অতীতে এই সমস্ত মামলা গ্রেপ্তার হয়েছে আবার জামিনে পেয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, তারা একইভাবে তৎপরতা অব্যাহত রাখছে। এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারা হয়েছে। প্যারিসের মতো বাংলাদেশেও জঙ্গিবাদী তৎপরতার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের দৃঢ়তায় তা প্রতিহত করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ভাস্কর্য নভেরা আহমেদের ভাস্কর্য হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রথম কাজ হবে দেশের গুণীজনদের উপযুক্ত সম্মাননা দেয়া, যে কাজটি বর্তমান সরকার নিরলসভাবে করে যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে 80 দশক থেকে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে থাকা নভেরা আহমেদের উপবিষ্ট রমণী ভাস্কর্যটি জাদুঘরে সংরক্ষণের জন্য তুলে দেন শিল্পমন্ত্রী। আমাদের দেশে এই ধরনের জঙ্গিবাদের উত্থান করার ঘটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার মধ্য দিয়ে আমাদের দেশে সেটা তাদের এখন পর্যন্ত সম্ভব হয়নি এবং তাদেরকে স্থিমিত করা হয়েছে, তাদেরকে যথাযোগ্যভাবে প্রতিহত করা হয়েছে, যার জন্য এখনো আমরা একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে বসবাস করতে সক্ষম হচ্ছি। আমাদের দেশের ঐতিহ্য আমাদেরই তুলে ধরতে হবে এবং আমাদের দেশের গুণীজনদের সম্মান যদি আমরা দিতে না পারি, তাহলে বিদেশিরাও আমাদের সম্মান দেবে না।
পুলিশ কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পুলিশের মাধ্যমে গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করুন। কোন রকম মামলা মকদ্দমা ছাড়া গণহারে গণগ্রেপ্তার কোন অবস্থায় একটা দেশের জন্য শুভ হতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আজ বিভীষিকার অবস্থায় আছে। কে কখন গ্রেপ্তার হয় কেউ বলতে পারে না। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই এবং আইএস পশ্চিমা দেশ সৃষ্টি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। গতকাল রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নাই, তাদের এখানে কোনো কাজ নাই। আইএস তো সৃষ্টি করছে পশ্চিমা শক্তিগুলো, আইএসের সৃষ্টিকর্তা তারাই। তাদের হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছে, সরঞ্জাম দিয়েছে, তারা এখন আইএস বিরুদ্ধে কথা বলছে। সেই আইএস এখন সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমরা নির্বাচন করব, বিরোধী নির্বাচন করব, আমিও করব, আমার দলও করবে। আমরা তো 300 প্রার্থী সিলেকশন ঠিক করছি, আগামী নির্বাচনে আমরা প্রার্থী দেব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর আস্থা না থাকায় জীবননাশের হুমকি নিয়েও সাধারণ জিডি বা সাধারণ ডায়েরি করতে আগ্রহী হন না সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আশানুরূপ ফল না পাওয়ায় সাধারণ ডায়েরির মাধ্যমে নাগরিক সেবা পাওয়ার অধিকারও নিশ্চিত হচ্ছে না। সাবেক আইনমন্ত্রী বলেন, সাধারণ ডায়েরির মাধ্যমে নাগরিকদের যে কোনো আইনি সেবা বা সর্বত্র জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, থানায় লোকবলের অভাব সহ নানা সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। ট্রেড লাইসেন্স হারিয়ে গেছে, জিডি করতে গেছি, বাধ্য হয়ে না গেলে উপায় নাই। কারোর যদি 500 না 1500 দিতে হইতো তাইলে ওইখানে যাইতাম না। পুলিশ এত খারাপ জিনিস। মানুষ থানা পুলিশ দেখলে হয়রানি বোধ করে, এই জন্য কেউ যাইতে চায় না। দুই কাতলারা তারা বড় যে ফোন দিলে তো সিটিসি সবাই মনে করেন যে প্রশাসন সবাই কাজ করে তাদের জন্য, আর সাধারণ মানুষের জন্য আল্লাহ আছে। এই হলো সাধারণ ডায়েরি করতে যাওয়া সাধারণ মানুষের অভিজ্ঞতা। কেউ কেউ সুবিধা পেলেও অনেক সময় বিমাতা সুলভ আচরণের কারণে পারতপক্ষে সাধারণ ডায়েরি করতে যেতে রাজি হন না অনেকে। হুমকির প্রেক্ষিতে আমি এক কথা নাকি আমি জিডি, তখন বলছে জিডি করার প্রয়োজন নাই, আমরা আপনাকেই করবো। সেখান থেকে বাসা ছেড়ে আমার অন্য জায়গায় আছে, আমি কাউকে জানাচ্ছি না আমি কোন জায়গায় আছি, পুলিশকে জানাচ্ছি না, কারণ পুলিশের মাধ্যমেও আমি কোন জায়গায় আছি সেটাও ফাইন্ড হয়ে যেতে পারে, ফলে আমি আরো বেশি অনিরাপদ থাকবো। থ্রেটগুলো গুরুত্ব সহকারে দেখার পরেও জিডি করে এর দ্বারা আমার কোনো উপকার হবে এটা আমি এতটুকু বিশ্বস্ততা নিতে পারছি না। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এমন সব কারণে গুরুত্ব হারাচ্ছে সাধারণ ডায়েরি ব্যবস্থা। কাজীর গরুর কেতাবে আছে, গোয়ালে নেই। অ্যাডহক ভিত্তিতে একটা জিডি করলে পরে কিছুদিনের জন্য পুলিশ সেটা হয়তো লুক আফটার করে, তারপর সেটা হয়তো আবার চলে যায়। আমি মনে করি পুলিশ অ্যাজ ইনস্টিটিউশন তার যে ল্যাকিং, তারই একটা রিফ্লেকশন এই জিডি কার্যকারিতা না থাকা। অনেকগুলো ইভেন্ট আমাদের থাকে, প্রত্যেকটা ইভেন্ট আমাদেরকে দেখতে হয়। তো লোকবল যদি পর্যাপ্ত লোকবল থাকে, আমরা প্রত্যেকটা বিষয়কে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখতে পারবো। তবে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে বলে জানান সাবেক আইনমন্ত্রী। ঘটনা ঘটার আগে কিন্তু জিডিটা হয়, জিডি করার পরে সার্বক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কথা অ্যালার্ট থাকা, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যালার্ট করে দেওয়া যে আমি অ্যাপ্রিহেন্সিভ, যাতে করে এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। সাধারণ ডায়েরির প্রক্রিয়া এবং নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিত করা গেলে অনেক সময় বড় বড় দুর্ঘটনা যেমন রোধ করা সম্ভব, তেমনি মামলা করার প্রবণতাও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, অর্থ পাচার মামলা তদন্তে এনবিআর এর বিশেষায়িত ইউনিট গঠনের পরামর্শ, আমদানি রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে সমন্বিত কাঠামোতে আনার তাগিদ এবং নানা জটিলতায় রাজশাহীতে ব্যাহত হচ্ছে আদিবাসী শিশুদের নিজ ভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। গবেষকরা বলছেন, বৃহত্তর স্বার্থে আদিবাসী নেতাদের ঐক্যমতে আসা উচিত। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। সেখানকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া।
সাথীরা আমরা এই মুহূর্তে আছি হোটেল সোনারগাঁয়ে। এখানেই যে দোতলায় একটি মিটিংয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30 থেকে এই মিটিংটি শুরু হয় এবং এখানে বাংলাদেশের পক্ষে 17 জন স্বরাষ্ট্র সচিব পর্যায়ে 17 জন বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং অন্যদিকে ভারতের থেকে 12 জন প্রতিনিধি যারা এসেছিলেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের পক্ষে শুধুমাত্র স্বরাষ্ট্র সচিব পর্যায়ের যে সচিবরাই রয়েছেন তা কিন্তু নয়, বরং বাংলাদেশের পক্ষে আইজিপি এবং আইজি প্রিজন সহ কোস্টগার্ড, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, মিনিস্ট্রি অফ ল, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং যেটি সাউথ এশিয়া রিজিয়নের যে ডিজি তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া বিজিবি এবং অন্যান্য যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিশেষ করে যারা প্রতিরক্ষা এবং যারা অন্যান্য যেসব স্বরাষ্ট্র পর্যায়ের যেসব বক্তব্যগুলো রাখবেন তারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া বাংলাদেশের পক্ষে এই যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে নেতৃত্ব দান করছেন আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুমিন, তিনি অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে 12 জন সদস্য এসেছেন তাদের পক্ষ থেকে যিনি এখানে নেতৃত্ব দান করছেন তিনি এম এ গণিপতি। এই যে এছাড়া হচ্ছে ভারতের পক্ষ থেকে বিএসএফ এবং ঢাকার ইন্ডিয়ান হাইকমিশনের পক্ষ থেকে 2 জন সহ মোট 12 জন এখানে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন ভারতীয় প্রতিনিধিদের একজন বাইরে বেরিয়েছিলেন এবং তিনি আবার চলে গেলেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা হবে স্বরাষ্ট্র সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ে এবং সেখানে ভারত এবং বাংলাদেশের যে ভূমি নিয়ে যেসব বিভিন্ন বিরোধ এবং বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো যেমন আলোচনা হবে, ঠিক একইভাবে বাংলাদেশের যে বর্ডার গার্ডের যে ধরনের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সেই বিষয়গুলো কিন্তু এই সচিব পর্যায়ের যে বৈঠক হচ্ছে সে বৈঠকে আসবে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকটি যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে যে বর্ডার গার্ডে এবং বিএসএফ এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে যে সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয় সে বিষয়গুলো কিন্তু গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। এছাড়া বাংলাদেশ ভারতের মধ্যে যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে যে বক্তব্যগুলো সেগুলো যেমন উঠে আসে, একইভাবে বাংলাদেশের থেকে যেসব সন্ত্রাস এবং যেসব আসামিরা ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাদেরকেও কিন্তু ফেরত আনার বিষয়গুলো এখানে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় বলে আমরা বিগত কয়েকটি এজেন্ডা থেকে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ, তবে আরেকটু জানিয়ে রাখতে চাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এই মিটিংটি বেলা 4টার পর শেষ হবে এবং এখান থেকে ভারতীয় যেসব স্বরাষ্ট্র সচিব পর্যায়ের যেসব নেতৃবৃন্দ এসেছেন যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা জানিয়েছেন যে তারা এরপর তাদের দেশে ফিরে যাবেন। এ ছিল এখান থেকে সর্বশেষ সংবাদ। ভারত এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সেরিয়া সুলতানা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বৈদ্যুতিক খুঁটি ছাড়াই বরগুনার বৈঠাকাটা এলাকায় টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। প্রায় 3 কিলোমিটার এলাকায় বিভিন্ন গাছের সঙ্গে তার বেঁধে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এসব গাছ বিদ্যুৎ পরিবাহী হওয়ায় চরম ঝুঁকিতে আছেন এলাকাবাসী। তবে বিদ্যুৎ বিভাগের দাবি তারাও জানেন না কেন এভাবে লাইনটি নেওয়া হয়েছে। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার উপকেন্দ্র থেকে যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বৈঠাকাটা এলাকায় বিদ্যুৎ দেয়া হয়েছে তাতে শুরুর দিকে 4 থেকে 5টি বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করা হয়েছে, কিন্তু এরপরের প্রায় 3 কিলোমিটার এলাকায় নেই কোনো বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে বিভিন্ন গাছের সাথে বেঁধে, ফলে এলাকার গাছগুলো হয়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী। এলাকার শিশুদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকছেন অভিভাবকরা। অন্যদিকে পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় বিদ্যুৎ থাকা সত্ত্বেও চালানো যাচ্ছে না টিভি, ফ্রিজ সহ ইলেকট্রিক সামগ্রী। নামে মাত্র বিদ্যুৎ পাচ্ছি, যে বিদ্যুৎ পাচ্ছি যে ভোল্টেজ তাতে আমাদের ফ্রিজ টিভি চলে না। বাচ্চা কাচ্চা রোডে আসলে এবং বাসায় থাকলে খুব ভয়াবহ। গাছ ধরলে বিদ্যুৎ শর্ট করে, সন্ধ্যার পরে বিশেষ করে ভোল্টেজটা কম থাকে। অবশ্য ঝুঁকির কথা স্বীকার করলেও ঝুঁকিপূর্ণভাবে কেন সঞ্চালন লাইনটি নির্মাণ করা হয়েছে তা বলতে পারছে না জেলার বিদ্যুৎ বিভাগের শীর্ষ এ কর্মকর্তা।
যাই না শুনে কেউ এরকম লাইন করার কথা না, কিন্তু এটা কিভাবে হয়েছে আসলে এটা আমি এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারি। তদন্ত করলে যে অফিসাররা এর সাথে সংশ্লিষ্ট তারা সমস্যায় পড়বে। 2007 সালে নির্মিত এ লাইনটিতে 220 ভোল্ট সঞ্চালিত হয়। শুধু বৈঠাঘাটায় নয়, বরগুনার ধুপুতি এলাকায় নির্মাণ করা হয়েছে এমন বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ দুটি লাইন দিয়ে দুটি এলাকায় প্রায় 5 শতাধিক মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও চরম ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার মানুষ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। তফসিল ঘোষণার আগেই নির্বাচনের হাওয়া বইছে দিনাজপুরের পৌরসভাগুলোতে। দলীয় মনোনয়ন ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। প্রথমবারের মতো দলীয় ব্যানারে নির্বাচন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি ও জাতীয় পার্টি নেতারা। গোলাপ নবী দুলানের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে উত্তরের জনপদ দিনাজপুরের 3টি পৌরসভায়। নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অলিগলিতে শুভেচ্ছা সংবলিত পোস্টার ব্যানারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। তবে দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে যোগ্য সৎ তাকেই আমরা সামনের পথে আমরা দেখব। এমন একজনকে চাচ্ছি যিনি আমাদের সার্বিক উন্নয়নের দিকে দৃষ্টি রাখে। স্থানীয় নির্বাচনগুলো প্রতীক দিয়ে না হওয়াই ভালো। এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। আর ক্ষমতার প্রভাব বিস্তারের পাশাপাশি তৃণমূলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে বিএনপি ও জাতীয় পার্টি। স্থানীয় সরকার যদি রাজনৈতিক ব্যানারে এবং রাজনৈতিক প্রতীকে হয় তাহলে আমাদের নির্বাচন কমিশন আরো অধিকতর শক্তিশালী হবে। আমরা মনে করতেছি ভোটটা এইভাবে ভোট করলে সঠিকভাবে ভোটটা সঠিক হচ্ছে না বা হবে না। এতে ক্ষমতাসীন দলরা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এবং সুযোগ খুঁজবে। সাধারণ লোকেরা ভোট দেওয়ার সময়ও একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে এবং দলীয় দ্বন্দ্ব মারামারি অনেক একটা বাজে সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে বিশ্লেষকদের মতে হঠাৎ দলীয় প্রতীকে নির্বাচনে স্থানীয় সরকার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে। যোগ্য ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে যে প্রাধান্য দিয়ে থাকে এবং সেই সব জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ভালো মানুষ রয়েছে যারা নির্বাচন নিরপেক্ষ করতে চায়। আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই প্রয়াসটি খুব ভালো ফল নিয়ে আসবে না। মেয়াদ শেষ হওয়া দিনাজপুর পৌরসভায় 1,13,000, পার্বতীপুর পৌরসভায় 34,300 ও ফুলবাড়ী পৌরসভায় 25,700 ভোটার রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলার জন্য আদেশ দিয়েছেন আদালত। গতকাল প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত 14 জানুয়ারি মুক্তিযোদ্ধাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরির অবসরের বয়স সীমা 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর নির্ধারণ করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি মন্ত্রিসভায় তোলার পর সরকার নতুনভাবে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সীমা নির্ধারণ করতে পারবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করেছেন এই ডাইরেকশন সহ যে হাইকোর্টের যেই রায় সেটা বহাল থাকবে এবং সরকার 65 অথবা যেই কোনো সিদ্ধান্ত নিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। সিলেটে স্কুল ছাত্র আবু সাইদ হত্যা মামলার আজ চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। গতকাল দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এ আদেশ দেন। গতকাল সকালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ও ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আজ মামলার চার্জ গঠনের দিন ধার্য করেন বিচারক। গত 11 মার্চ সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান ও তার সহযোগীরা নগরীর ঝেরঝেরি পাড়া থেকে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আবু সাইদকে অপহরণ করে। এর 2 দিন পর এবাদুর রহমানের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। রাজধানীর বনানীর রেল ক্রসিং এ ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ কনস্টেবল শ্রী চারকোন্ন কুমার বর্মন রাজধানীর ট্রাফিক উত্তরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট সদরের রাজপুরে। বনানী থানা পুলিশ জানায়, গতকাল 8:30টার দিকে
বনানীর রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনে কাটা পড়েন চাণক্য কুমার। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আল আরাফা নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসূতির মৃত্যুর পর কৌশলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশকে রোগী সাজিয়ে ভর্তির চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে হাতে নাতে আটক করা হয় ক্লিনিকের এক আয়াকে। জড়িতদের বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর থেকে ক্লিনিকের লোকজন পলাতক রয়েছে। সাইম আকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের জয়নাল মিয়ার গর্ভবতী স্ত্রী শাহানাকে গত শনিবার চরপাড়া এলাকার আল আরাফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সিজার অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহানা। পরে শাহানা মারা গেলে সোমবার সকালে রোগীর লোকজনকে না জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসে ক্লিনিকের এক আয়া। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ করে এর বিচার দাবি করেছেন স্বজনরা। আমার না 3 দিন ধরে অপারেশন করছে, এই বাচ্চা সিজারে ও আজকে কিভাবে মারা গেল। আমরা আসে দেখি ওনে লাশ ফেলা রাখা এর কই গেছে আর কেউ খোঁজ খবর নাই। একটা আয়ার সাথে আছে গেলি উনি ভুল চিকিৎসার জন্য যে মারা গেল, এটা ঠিক না, এটা বিচার হোক, এটা বিচার চাই আমরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, ওই রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসায় ভর্তি করা হয়নি। আমাদের যে পেশেন্টে এসেছিল আমরা ক্লিনিক্যালি ডেট পেয়েছি, তো আমরা অ্যাটেন্ডেন্স তখন খুঁজি যে সঙ্গে কে আছে, হাজবেন্ড, বাবা বা বড় ভাই, গার্জেন। তো আমরা দেখি যে পেশেন্টের সাথে কোনো অ্যাটেন্ডেন্স নেই। আমাদের রূপা কইছে খালা এর নিয়ে যান, নিয়ে যাই ভর্তি করায় আসেন, বাস এতটুকুই জানি, যেটা নাম মোরাইতে আমি জানি না। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আল আরাফা হাসপাতালের আয়া নাসিমাকে আটক করেছে পুলিশ। লাশ আমরা এসে এই হসপিটালে পাইছি, সরকারি হসপিটালে বারান্দায় পাইছি, কিন্তু এখানে তারপরে আর ওই ভিকটিমের কোনো গার্জেন খুঁজে পাচ্ছি না। ওরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর হাসপাতালের মালিক, কর্মকর্তা, কর্মচারী সবাই পালিয়ে যায় বলে জানান ভর্তি হওয়া রোগীদের স্বজনরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কক্সবাজার বিমানবন্দর থেকে অবিস্ফোরিত একটি এয়ার বোমা উদ্ধার করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার জানান, গতকাল সন্ধ্যায় বিমানবন্দরের একটি রাস্তার নির্মাণ কাজ করতে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের একজন বিশেষজ্ঞ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি শনাক্ত করে। এটির নাম এয়ার বোমা, যার ওজন 500 পাউন্ড এবং দৈর্ঘ্যে 4 ফুট। 1971 সালে ব্যবহারের পর এটি বিস্ফোরিত হয়নি বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এটা সেফ ফর হ্যান্ডলিং, কারণ এক্সকাভেটর যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ফালায় এটা কোনো এক্সপ্লোশন হয়নি। তার যেটা মনে হচ্ছে যেটা 1954 সালে তৈরি এবং মেবি ইট হ্যাজ বিন ইউজড ডিউরিং 1971। তো আপাতত আমরা এটা কিছুই করব না, কালকে আমরা এখানে একটা সেফ প্লেসে নিয়ে এটা ডিস্ট্রয় করব। আর্থিক সংকট আর নেতাদের দ্বন্দ্বে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আদিবাসী শিশুদের নিজ ভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের দাবি, এভাবে চললে বিলুপ্ত হবে তাদের ভাষা। গবেষকদের অভিমত, বৃহত্তর স্বার্থে ঐক্যমতে আসা উচিত আদিবাসী নেতাদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। আদিবাসী শিশুদের একটি প্রাথমিক স্কুল আদিবাসী অধ্যুষিত এলাকায় 2002 সালে জাতীয় আদিবাসী পরিষদ চালু করে এমন আরো 5টি স্কুল। বাংলা বইতে বাংলা হরফেই আদিবাসী ভাষা যুক্ত করে পড়ানো হয় এমন আরো 15টি স্কুলে। কিন্তু প্রায় 6 বছর ধরে এসব স্কুলে তাদের নিজ ভাষার বই সরবরাহ বন্ধ হয়ে গেলে কমতে থাকে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষকদের দাবি, শুধু বাংলায় পড়ালেখা বাচ্চাদের জন্য বুঝতে সহজ হচ্ছে না, সেই সাথে ভাষা বিলুপ্তিরও শঙ্কা তাদের। আগে যে আমরা আমাদের ভাষায় পড়াতাম তখন কিন্তু বাচ্চাদের পড়ানো খুব সহজ হতো। আমরা না পড়ানোর কারণে এখন আমাদের ভাষা অনেকটা বিলুপ্তের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে বাংলা হরফে জাতীয় আদিবাসী পরিষদের প্রকাশিত প্রাথমিক শ্রেণীর বই নিয়ে দ্বিমত পোষণ করেন তাদের অনেক নেতা। আমাদের নিজস্ব বর্ণমালা আছে, সেই বর্ণমালা দিয়ে আমাদের ওই ছোট্ট শিশুদের লেখাপড়া শেখানোর জন্য সেই বর্ণমালা দিয়ে বই তৈরি করা উচিত। তবে গবেষকরা বলছেন, দ্বন্দ্ব ভুলে ঐক্যমতে না আসলে শিক্ষাক্ষেত্রে এগুতে পারবে না আদিবাসী শিশুরা। আদিবাসীদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে দ্বন্দ্ব ভুলে একটা ঐক্যমতে জায়গায় আসতে হবে, অর্থাৎ তারা রোমান হরফ নেবেন নাকি বাংলা হরফ নেবেন।
বর্তমানে বেসরকারি অনেক প্রতিষ্ঠান আদিবাসী ভাষায় শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করছে। বাংলা নাকি রোমান হরফ, কোন ভাষায় প্রকাশ করা হবে আদিবাসী শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার বই? সেই দ্বন্দ্বেই রাজশাহীতে বন্ধ হয়েছে 17টি আদিবাসীদের স্কুল। রাজশাহী গোদাগাড়ি বর্ষাপাড়া থেকে রাকিবুল হাসান, সময় সংবাদ। সরকার সম্প্রতি এনবিআরকে অর্থ পাচার মামলা তদন্তের ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করলেও সংশ্লিষ্ট মনে করেন এক্ষেত্রে একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। আর অর্থনীতি বিশ্লেষকদের মতে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে আমদানি রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে একটি সমন্বিত কাঠামোতে আনতে হবে। হাজিরা শিউলি রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলের চালানে তরল কোকেন ও গৃহস্থালী সামগ্রীর নামে ভারতীয় রুপি সহ মিথ্যা ঘোষণায় আনা একাধিক পণ্যের চালান আটক হয় গত কয়েক মাসে। এছাড়া আমদানি রপ্তানিতে যথাক্রমে পণ্যের দাম বাড়িয়ে কমিয়েও বিদেশে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্টে বলছে বাংলাদেশ থেকে পাচার হওয়া 70% অর্থই যাচ্ছে বাণিজ্যিক লেনদেনে। সম্প্রতি আইনের মাধ্যমে সরকার এনবিআরকে অর্থ পাচারের মামলা তদন্তের ক্ষমতা দিলেও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে তা যথেষ্ট নয় বলে মত বিশ্লেষকদের। পাচার বা অর্থায়নকে কমিয়ে আনতে হলে সার্বিক আর্থিক খাতে যে ধরনের লেনদেনগুলো হচ্ছে সেগুলো যাতে একটি সমন্বিত কাঠামোর ভিতরে নিয়ে আসা সম্ভব হয়। যে কোনো ধরনের ট্রানজাকশন হলে যাতে সেটি কি উদ্দেশ্যে হচ্ছে বা তার মধ্যে কোনো ধরনের সন্দেহজনক কোনো প্রবণতা রয়েছে কিনা সেটি দেখবার সুযোগ থাকে। তবে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান জানান মিথ্যা তথ্যে আমদানি রপ্তানি বন্ধে একটি মূল্য নির্ধারণ ইউনিট করার উদ্যোগ নিচ্ছে এনবিআর। এনবিআর একটা নতুন প্রাইসিং ইউনিট হচ্ছে, বিশেষ করে আমদানি রপ্তানির বিষয়গুলো এটা অনলাইনে আমাদের একটা মনিটরিং হচ্ছে। এক্সপোর্ট করে রিপেট্রিয়েশন হচ্ছে কিনা কিংবা ইম্পোর্ট করে মাল আসছে কিনা এগুলোর বাংলাদেশ ব্যাংক থেকে এগুলো জোরদার করা হয়েছে। এদিকে শুল্ক সংক্রান্ত অপরাধ উদ্ঘাটন করলেও মুদ্রা পাচারের মামলা তদন্তে অভিজ্ঞতা না থাকার দুর্বলতা তুলে ধরেন এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। বিশেষায়িত একটা ইউনিট গঠন করা দরকার। তারা শুধুমাত্র এই মানি লন্ডারিং ইস্যুগুলো অথবা কেসগুলো উদ্ঘাটন করবে এবং তদন্ত করবে এবং প্রসিকিউশনের জন্য যা যা করা দরকার সেটি করবে। জিএফআই রিপোর্ট অনুসারে 2012 পর্যন্ত গত 10 বছরে বাংলাদেশ থেকে 1841 কোটি ইউএস ডলারের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গত 8 বছরেও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি যশোরের নওপাড়া নৌবন্দর। বন্দরে স্থাপিত জেটির অধিকাংশ অকেজো, রয়েছে লোকবল সংকট, সেই সঙ্গে যোগ হয়েছে নাব্য সংকটও, যে কারণে বন্দরটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না ব্যবসায়ীরা। তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1990 সালে সারের ব্যবসা ব্যাপকতা লাভ করায় নোয়াপাড়ার ব্যবসায়ীরা ভৈরব নদীর তীরকে বন্দর হিসেবে ব্যবহার শুরু করেন। 2004 সালে নোয়াপাড়াকে নৌবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। আর 2007 সালে শুরু হয় বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর স্থাপনের পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি। ভাটার সময় এত পরিমাণ পানি নিচে নেমে যায় যে জাহাজ কিনারে বেড়ানো সম্ভব হয় না। 1000 থেকে 1200 টন পর্যন্ত জাহাজগুলো নওপাড়ায় ঢুকতে পারত, এখন সেখানে নব্যতা সৃষ্টি হয়েছে। পানি না থাকাতে 700-800 টনের বেশি জাহাজ এখন আসতে পারে না। শ্রমিক ও ব্যবসায়ীরা বলছেন, নোয়াপাড়ার চেঙ্গুটিয়া থেকে রাজঘাট পর্যন্ত 9টি জেটি থাকলেও তার অধিকাংশ বিকল থাকায় কোনো কাজে আসছে না। নদীর নাব্যতা এতটাই কমে গেছে, আমাদের জাহাজের নোঙ্গরটা করা লাগতেছে মাঝ নদীতে। মাল যখন নামাতে হয় তখন 50 ফুট জাহাজ ওই পাশে দিয়ে মালটা নামাতে হয়। তবে নদীর নাব্য ফিরিয়ে আনা সহ অন্যান্য সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। এই নাব্যতা সংকট দূরীকরণের বিষয়ে অলরেডি 15 কোটি টাকা টেন্ডার আহ্বান করা হয়েছে। গাইড ওয়ালও নির্মাণ করতে পারলে এই বন্দরের গতিশীলতা আসবে এবং কার্যক্রম অনেকাংশে বেড়ে যাবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে। 2013-14 অর্থ বছরে এই বন্দর থেকে 67,98,000 টাকা রাজস্ব আদায় করেছে সরকার। সময় সংবাদ, যশোর। নোয়াখালী থেকে উদ্ধার হওয়া 5 ভারতীয় শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাধ্যমে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফেনীর পরশুরামের বিলোনিয়া চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল দুপুরে নোয়াখালীর আমলি আদালত 2 এর বিচারক ফারহানা ভুইয়া তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে বিএসএফ এর মাধ্যমে 5 শিশুকে পরিবারের কাছে পাঠানো হয়।
পাচারের জন্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এই 5 শিশুকে গত 24 অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। পরে গত 5 নভেম্বর বিজিবি বিএসএফ এর অধীনক পর্যায়ের পতাকা বৈঠকে আদালতের মাধ্যমে এই 5 শিশুকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দেশের বাইরের খবর। প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে ব্রাসেলস থেকে আটকের খবর প্রকাশ হলেও পরে তা অস্বীকার করেছে বেলজিয়াম পুলিশ। সেই সঙ্গে তাকে ধরতে এখনো অভিযান চলছে বলে জানায় তারা। নিহত 7 হামলাকারীর মধ্যে এখন পর্যন্ত 5 জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালিয়েছে ফরাসি বিমান বাহিনী। এরই মধ্যে ফ্রান্স এবং ইউরোপে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেল স্টেশন, শপিং মল সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আর এসব কাজে পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে অন্তত 5000 সেনা সদস্য। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অভিযান চালিয়ে 8 হামলাকারীর মধ্যে একমাত্র জীবিত এবং হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালে আবদেসালামকে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এলেও গ্রেফতারকৃত ওই ব্যক্তি আবদেসালাম নয় বলে জানিয়েছে বেলজিয়ান পুলিশ। সেই সঙ্গে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও এ সময় জানান তারা। এর আগে 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে ফরাসি পুলিশ। এর পরপরই তাকে ধরতে ব্রাসেলস জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। ফরাসি পুলিশ বলছে প্যারিসে হামলার পরিকল্পনা করা হয় বেলজিয়াম থেকে, যদিও ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলছেন এই পরিকল্পনা করা হয় সিরিয়ায় বসে, আর সেখান থেকে সবকিছু পরিচালিত হয় বলেও দাবি তার। হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে থেকেই করা হয়েছে বলে আগেই তথ্য পেয়েছি আমরা। সিরিয়ায় বসেই এই হামলার পুরো পরিকল্পনা করা হয়েছে এবং সেখান থেকেই পুরো হামলাটি পরিচালিত হয়েছে। এছাড়াও ফ্রান্স ও ফ্রান্সের বাইরে আরো হামলার আশঙ্কা করছি আমরা। এদিকে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্স জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানে এ পর্যন্ত অন্তত 23 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভ। ফ্রান্স জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানে আমরা এ পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদের কাছ থেকে কালাশনিকভ রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছি আমরা। শুক্রবারের হামলার পর থেকেই নিরাপত্তাজনিত কারণে প্যারিসের লুভ জাদুঘর, আইফেল টাওয়ার সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্যারিসে আইএসের চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে সন্ত্রাসী উৎপাদনের কারখানা উল্লেখ করে সিরিয়ার সামরিক অভিযান তীব্র করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। দেশটির পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষের যৌথ সভায় একথা বলেন ওলাদ। আইএস জঙ্গিদের কাপুরুষ আখ্যা দিয়ে তাদের নির্মূলে ফ্রান্স প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। এ সময় সন্ত্রাসীর বিরুদ্ধে ফরাসি জাতির যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন প্রেসিডেন্ট। এছাড়া নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা বাড়ানোর প্রতি ইঙ্গিত করেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থা আগামী 3 মাসের জন্য বাড়াতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। আইএস বিরোধী অভিযানকে সমন্বিত করতে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার চিন্তাভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। সেই সঙ্গে সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিয়েছে তাদের প্যারিস হামলার মতো পরিণাম ভোগ করতে হবে বলেও ভিডিওতে হুমকি দেওয়া হয়। প্যারিসে হামলার পর সিরিয়ায় আইএসের ঘাঁটিতে পশ্চিমা দেশগুলোর বিমান হামলা জোরদারের মধ্যেই এই ভিডিও বার্তাটি প্রকাশ করল আইএস। ভিডিও বার্তাটি ইরাকে আইএসের একটি উপদল প্রকাশ করলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ভিডিও বার্তায় অস্ত্র হাতে এক ব্যক্তিকে আইএসের হয়ে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় বিমান হামলা চালানো ও অন্য দেশেও হামলার হুমকি দিতে দেখা যায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের খবর। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া শক্তিশালী হলেও তাদের বিপক্ষে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে।
সকারজুরদের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ ফাবিও লোপেজ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে নিজেদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে বলে মনে করেন দলের সহ অধিনায়ক জামাল ভুঁইয়া। বিকাল 5:30টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। লড়াইটা রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের জন্য হলেও বাংলাদেশের জন্য তা ছিল এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় মামুনুলদের সেই সুযোগটা এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। এমন সমীকরণ সামনে রেখে এবার বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দেশের ফুটবলে ক্রুইফ অধ্যায় শেষ হবার পর কোচ ফাবিওর তত্ত্বাবধানে প্রায় মাস দেড়েক অনুশীলন করেছে বাংলাদেশ। অংশ নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচে। এর মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে কিছুটা ভালো খেললেও তাজিকিস্তানের বিপক্ষে লোপেজ শিষ্যরা খেলেছেন যাচ্ছে তাই। তারপরও শিষ্যদের উপরে আস্থা রাখছেন এই ইতালিয়ান। দল হিসেবে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে কতটা এগিয়ে তা আমাদের সবারই জানা। তারপরও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এটা নাও হতে পারে, তারপরও লক্ষ্য থাকবে ওদের হারানো, কেননা আমরা পেশাদার ফুটবলার। রাশিয়ায় বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ড্র থাকলেও জয় নেই কোনোটিতেই। তার উপর গেল কয়েকটি ম্যাচে বেশ বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে মামুনুলরা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে লোপেজ শিষ্যদের ঘরের মাঠের এই ম্যাচটি নিজেদের সম্ভ্রম রক্ষার লড়াইও বটে। আমরা নিজেদের মাঠে খেলবো। এটা ঠিক যে অস্ট্রেলিয়া অনেক বড় দল, ওরা বেশ কটি বিশ্বকাপও খেলেছে, তাই বলে মাঠে নামার আগেই আমরা হার মেনে নিতে পারি না। তবে ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাফুফের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়ার পরও সফর সংক্ষিপ্ত করেছে সকারুজরা, যা স্পষ্টভাবে নির্দেশ করে নিরাপত্তা ইস্যুতে কতটা শঙ্কায় রয়েছে টিম অস্ট্রেলিয়া। আর এর প্রভাব যদি মাঠে পড়ে তা মামুনুলরা কতটা কাজে লাগাতে পারে তা হয়তো সময় বলে দেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি চলছে। কার্যতালিকায় আছে শাকা চৌধুরীর শুনানিও। জীবননাশের হুমকি নিয়েও পুলিশের উপর আস্থা না থাকায় থানায় জিডি করেন না অনেক মানুষ। ফল না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না অধিকার, নানা অজুহাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। খুঁটি ছাড়াই বিভিন্ন গাছের সঙ্গে তার বেঁধে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। চরম ঝুঁকিতে বরগুনার বৈঠকহাটা এলাকার মানুষ, বিদ্যুৎ বিভাগ কিছুই জানে না বলে দাবি। নির্বাচনের হাওয়া বইছে দিনাজপুরের পৌরসভাগুলোতে। নিরপেক্ষতা প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বে বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। এবং প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার করেছে বেলজিয়াম। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি IS-এর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।